রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাইফা বন্দরে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কা ভীত ইসরায়েল, ইহুদিবাদী দৈনিক হারেজের খবর। ইয়াহিয়া সিনওয়ার হামাসের নতুন শীর্ষ নেতা নির্বাচিত, অভিনন্দন জানালেন ইরানের সামরিক কমান্ডাররা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ১৭ জন উপদেষ্টার মধ্যে ১৪ জনের শপথ, দপ্তর বন্টন। এবং ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী, শাহবাজ শরীফ সহ আরও বহু নেতা। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালাতে পারে বলে ভীতি ছড়িয়ে পড়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইরানে শহীদ করার পর ভীতি ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেজ গতকাল এক প্রতিবেদনে বলেছে, হাইফা এলাকায় বসবাসরত ইহুদিবাদীদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে যে ওই এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে। এসব পেট্রোকেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। এই দুশ্চিন্তা হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। হাইফা এলাকায় বসবাসরত এক ব্যক্তি হারেজ পত্রিকাকে বলেছে, আমরা বিস্ফোরকের ব্যারেলের উপর বসে আছি এবং কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা খুবই ভীত সন্ত্রস্ত। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে হারেজ পত্রিকা জানিয়েছে, হাইফা বন্দর এলাকায় ১,৫০০ রকমের বিপজ্জনক উপাদানের উপস্থিতি রয়েছে, যার মধ্যে ৮০০ দাহ্য পদার্থ রয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান নির্বাচিত হওয়া ইয়াহিয়া সিনওয়ারকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র কমান্ডাররা। হামাস সম্প্রতি এক বিবৃতিতে জানায়, সংগঠনটির গাজা ভিত্তিক সামরিক কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে সর্বসম্মতিক্রমে এটির পলিট ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হামাসের সাবেক নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হবেন। হানিয়া গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়ে শাহাদাত বরণ করেন। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি এক বার্তায় বলেছেন, হানিয়ার উত্তরাধিকার নির্বাচনের মধ্য দিয়ে হামাস প্রমাণ করেছে তারা ইসরায়েল বিরোধী সংগ্রাম শক্তিমত্তার সঙ্গে চালিয়ে যেতে চায়। তিনি আরও বলেন, এই ঘটনায় আরও প্রমাণিত হয়েছে যে প্রতিরোধ ফ্রন্টের নেতাদের হত্যা করে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামকে দুর্বল করতে পারবে না তেল আবিব। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি হামাসের নতুন শীর্ষ নেতা হিসেবে নিয়োগ পাওয়ায় ইয়াহিয়া সিনওয়ারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই নিয়োগের ফলে ইহুদিবাদী ইসরায়েল ও তার নির্লজ্জ সমর্থকরা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইরান হামাস সহ সকল প্রতিরোধ সংগঠনের প্রতি জোরালো সমর্থন অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, হামাসের শীর্ষ পদে সিনওয়ারের নিয়োগের ঘটনায় এই সংগঠনের গভীর অন্তর্দৃষ্টি এবং গতিশীলতা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করেছেন। আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। ৩ জন ঢাকার বাইরে থাকায় তারা গতকাল শপথ নেননি। তারা হলেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুকী আজম। সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়।
ড আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দ রেজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ড আফমা খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের অধীনে বাকি ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দিন জয় বলেন, আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, এমনকি আমরা নির্বাচনে জয়ী হতে পারি। বাংলাদেশে আমাদের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা ১৫.৫ বছরের ক্ষমতার অবসান ঘটে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বর্তমানে নেতৃত্ব শূন্যতায় ভুগছে আওয়ামী লীগ। বাংলাদেশের অনেক স্থানে দলটির নেতাকর্মীদের উপর একের পর হামলার খবর আসছে। নিরাপত্তাহীনতায় আত্মগোপনে আছেন দলটির সিংহভাগ নেতা। এমন পরিস্থিতিতে দলের হাল ধরার আগ্রহ প্রকাশ করেছেন জয়। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশে ভারতে একযোগে ২৫ মিটার ব্যান্ডে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ড মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং দলটির নেতা রাহুল গান্ধী। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ড ইউনূসকে অভিনন্দন জানান। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদী লিখেছেন, শান্তি, নিরাপত্তা, উন্নয়নের জন্য ও দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং দলটির নেতা রাহুল গান্ধী পৃথক এক্স বার্তায় বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আনার প্রতি জোর দেন। এদিকে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে বাংলাদেশে নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ শুক্রবার সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরছি বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্টোট্রেস গাজা উপত্যকায় গণহত্যা চালানোর দায় স্বীকার করে যে বক্তব্য দিয়েছেন তা তেল আবিবের জন্য আরেকটি কলঙ্ক বয়ে এনেছে বলে মন্তব্য করেছে হামাস। হামাসের পলিট ব্যুরো সদস্য ইজ্জাত আর রিস্ক এ সম্পর্কে বলেছেন, গাজাবাসীকে অভুক্ত রাখা একটি ন্যায়সঙ্গত ও নৈতিক কাজ বলে স্টোট্রেস যে বক্তব্য দিয়েছেন তা আরেকবার প্রমাণ করেছে ইহুদিবাদী ইসরায়েল গাজায় গণহত্যা চালানোর পূর্ব পরিকল্পনা করে ময়দানে অবতীর্ণ হয়েছে। রিস্ক আরও বলেন, আমরা এতদিন দেখে এসেছি যে কোনো অপরাধী তার অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা এখন এমন এক নির্লজ্জ শত্রুর মুখোমুখি হয়েছে যে ধৃষ্টতার সঙ্গে নিজের অপরাধ প্রচার করে বেড়ায়। ইসরায়েলি অর্থমন্ত্রী উগ্র ইহুদিবাদী নেতা স্টোট্রেস গত সোমবার এক বক্তব্যে বলেছিলেন, হামাস যতদিন আমাদের পণবন্দীদের ছেড়ে না দিচ্ছে ততদিন গাজাবাসীকে অভুক্ত রাখার ন্যায়সঙ্গত ও নৈতিক অধিকার আমাদের রয়েছে। পরে অবশ্য ইসরায়েলের ভেতরে এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হওয়ার পর তিনি দাবি করেন তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং যা প্রচার করা হয়েছে তা তিনি বলতে চাননি।
আফগানিস্তানের সক্রিয় কুখ্যাত উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ইউরোপ ও তার চেয়ে দূরবর্তী অঞ্চলের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সন্ত্রাস বিরোধী বিষয়ক উপ মহাসচিব ভ্লাদিমির ভোরঙ্কভ এই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, গত 6 মাসে আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর প্রবাসী নাগরিকদের কাছ থেকে সাহায্য গ্রহণ করে দায়েশ তার অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা শক্তিশালী করেছে। দায়েশ জঙ্গিরা আফগানিস্তানের পূর্ব ও উত্তরাঞ্চলে বিশেষ করে নানগাহারে শক্ত অবস্থান নিয়েছে বলে তিনি দাবি করেন। নানগাহারকে এখন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দায়েশের ঘাঁটি বলে বিবেচনা করা হচ্ছে বলেও ভোরঙ্কভ উল্লেখ করেন। আঞ্চলিক দেশগুলো অবশ্য আফগানিস্তানের দায়েশ জঙ্গিদের উত্থানের জন্য আমেরিকা ও ব্রিটেনকে দায়ী করেছে। দায়েশ জঙ্গিরা তাদের গোষ্ঠীতে লোক ভর্তির বিষয়টিকে জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে জানিয়ে জাতিসংঘের উপমহাসচিব বলেন, দায়েশের আফগানিস্তান শাখা যতটা না ওই দেশের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে, তার চেয়ে বেশি হুমকি হচ্ছে পশ্চিমা দেশগুলোর জন্য। গত মার্চ মাসে রাশিয়ার রাজধানী মস্কো একটি মিউজিক হলে হামলার দায়িত্ব স্বীকার করেছিল দায়েশ, যেখানে 145 ব্যক্তির প্রাণহানি ঘটেছিল। এছাড়া গত বুধবার অস্ট্রিয়ার পুলিশ ভিয়েনার একটি কনসার্টে কথিত হামলার পরিকল্পনা করার অপরাধে দায়েশের সঙ্গে যুক্ত 3 ব্যক্তিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে তারা আটক 3 কিশোরকে জিজ্ঞাসাবাদ করেছে। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার পর ইসরায়েল বিরোধী লড়াই এখন তুঙ্গে উঠেছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুতি। তিনি বৃহস্পতিবার রাতে এক ভাষণে বলেন, হানিয়া ও শুকুরকে গুপ্ত হত্যা করে ইসরায়েল যে অপরাধ করেছে তার ফলে গোটা অঞ্চলের পরিস্থিতি বদলে গেছে। ইহুদিবাদী শত্রু মুসলিম উম্মার সেসব নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করেছে যারা ইসলাম মুসলিম বিশ্বের শত্রুদের বিরুদ্ধে লড়াই ইসলামের ঝান্ডা হাতে তুলে নিয়েছিল। হুতি তার ভাষণে আরো বলেন, হামাসকে দুর্বল ফেলার লক্ষ্যে হানিয়াকে হত্যা করা হলেও এই হত্যাকাণ্ডের মাধ্যমে হামাস আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, হানিয়ার শাহাদাতের পর হামাস নেতৃবৃন্দের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হয়েছে এবং তারা সর্বসম্মতভাবে ইয়াহিয়া সিনওয়ারকে তাদের নতুন নেতা নির্বাচিত করেছে। আব্দুল মালেক আল হুতি বলেন, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসামের যোদ্ধারা আগের মতে দৃঢ়তার সঙ্গে ও কার্যকরভাবে ইসরায়েল বিরোধী অভিযান পরিচালনা করছেন। চলমান প্যারিস অলিম্পিকে ইরানের জন্য দ্বিতীয় স্বর্ণ জয় করেছেন গ্রিকো রোমান কুস্তিগির সৈয়দ ইসমাইলি। একই বিভাগে রৌপ্য পদক জিতেছেন ইরানের অপর কুস্তিগির আলী রাজা মোহাম্মদী। বুধবার ইরানের পক্ষে প্রথম স্বর্ণ জয় করেছিলেন ইরানের অপর গ্রিকো রোমান কুস্তিগির মোহাম্মদ হাদি সারাভি। গতকাল সৈয়দ ইসমাইলি পুরুষদের ফাইনালে ইউক্রেনের পারভিজ নাসিভোভকে 6-5 ব্যবধানে হারিয়ে 67 কেজি বিভাগের গ্রিকো রোমান কুস্তিতে কাঙ্ক্ষিত স্বর্ণপদক লাভ করেন। ইসমাইলি এর আগে সেমিফাইনালে আর্মেনিয়ার কুস্তিগির স্লাভিক গাউস্তিয়ানকে 10-4 ব্যবধানে পরাজিত করে ফাইনালে উন্নীত হন। সেমিফাইনাল আগে প্রথম রাউন্ডে ইসমাইলি তার আলজেরীয় প্রতিদ্বন্দ্বী ইসহাক গাউকে মাঠে দাঁড়াইতে দেননি। গাউকে তিনি 10-0 ব্যবধানে হারিয়ে দেন। দ্বিতীয় রাউন্ডে তিনি এর আগের বারের অলিম্পিক চ্যাম্পিয়ন কিউবার কুস্তিগির লুইস আলবার্তো সানচেজকে 8-0 ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হন। ইরানের পক্ষে স্বর্ণ জয় করার জন্য সৈয়দ ইসমাইলি অভিনন্দনকে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি বিশ্ব সংবাদ।